প্রিয় দর্শক, ঈদের বিশেষ আয়োজন ঈদ আনন্দ আড্ডা অনুষ্ঠানে আরটিভি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজী জহিরুল ইসলাম। আমরা আজকের এই অনুষ্ঠান সাজিয়েছি বাংলা ভাষার কিছু বিখ্যাত কবিতা দিয়ে। আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্কের কিছু প্রথিতযশা আবৃত্তি শিল্পীদের। আসুন তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডানে আছেন দুররে মাকনুন নবনী এবং হোসেন শাহরিয়ার তৈমুর। আমার বাঁদিকে আছেন ফাতেমা সাহাব রুমা এবং সর্ববামে আছেন আহসান হাবিব। একটা আবৃত্তি শুনি প্রথম। হাবিব ভাই, আপনাকে দিয়ে শুরু করি। কি শোনাবেন প্রথম? আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক। কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক। কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। অসাধারণ, চমৎকার। তৈমুর, এরকম অভিজ্ঞতা হয়েছে নাকি? এরকমটা হয় নাই, কাছাকাছি। বিয়ে হয়েছে কত বছর? 16 বছর। এই 16 বছরে কখনো একা থাকতে হয়নি? হ্যাঁ, শুরুর দিকটায় কিছুটা হয়েছিল। শুনি আবৃত্তি, কি শোনাবেন? আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি বাহ, সেই কবিতাটা পড়ছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন এসে অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ বাড়ির ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তখন তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব। ভেতরে অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত না আমাদের হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা জন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ ফিরিয়ে দেবে না আমাদের। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যি সত্যি ভালোবাসবে সেদিন আমার বুকেও এমন আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেন বরুণা, এখনো তার বুকে কেবল মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। নবনী কথা রেখেছিল বোধহয়। কেউ কেউ কথা রাখে। নবনী, কেমন আছেন? আমি ভালো আছি। ঈদ কেমন হলো? খুব ভালো হলো ঈদ। খুব মানে আমার দুটো বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি আছেন, তো আমি খুবই লাকি যে বিদেশে আমি একটা বড় পরিবার নিয়েই আছি।
এবং সবাই মিলে খুব আনন্দ করে ঈদ কাটালাম। কিছুকে মিস করেন এখানে ঈদের দিন? মিস করি, আমার বাবা মা দেশে থাকেন, তো বাবা মাকে অবশ্যই মিস করি, আমার পরিবারকে মিস করি, আমার ভাই বাবা মা ওদেরকে মিস করি। একই সাথে হচ্ছে যে বাংলাদেশে যে ঈদের একটা আমেজ থাকে, যে আমাদের মেয়েদের যে একটা মজার বিষয় থাকে, যে কাপড় লুকিয়ে রাখা, যে দেখতে দেব না, ছোটবেলা থেকে যে একটা মজার বাসি হয়ে যাবে, মাসি হয়ে যাবে, পুরনো হয়ে যাবে, দেখানো যাবে না। এখন তো আর ওই আমেজটা নেই, কিংবা আমাদের বাচ্চাদের কিন্তু সেই মধ্যে আবেগটা কি আছে? আবেগটা আছে, কিন্তু ধরেন আমাদের বাচ্চাদের মধ্যে তো এখন আমরা ওটা দিতে পারিনি। এখন চাইলেই বাচ্চারা প্রতি মাসেই কাপড় কিনছে। আমাদের সময় তো এমন ছিল যে ঈদের সময়ে কাপড় কিনবো, তারপরে পরের 6 মাস আর কোনো কাপড় টাপড় পাওয়া যেত না। খুব সহজেই যা পাওয়া যায় হ্যাঁ। তার প্রতি আগ্রহটা বোধ হয় একটু খুব কমে যায়। কিছুটা কমে যায়। রুমা তো মানে জানি যে আপনার একটা ব্যবসা আছে এবং এই ঈদে আপনি কেনার চেয়ে বিক্রি বেশি করেছেন হয়তো। কেমন এই অভিজ্ঞতাটা কেমন? আমি অনেক গর্বিত যে আমরা দেশের বাহিরে একটা ছোট্ট নিজের মতো করে নিজের বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি। প্রতিবার ঈদ আসলে যে মেলাগুলো হয়, যে জামাইকাতে পসরা বসে, দেখলে মনে হয় নবনী যেরকম বলছিল যে বাংলাদেশের মতো তো না, কিন্তু একবার যখন প্রবাসী হয়ে গেছে আমাদের ছোট্ট বাংলাদেশ আমাদের আছে এখানে। আমাদের বিশেষ করে আমাদের সন্তানরা তো আসলে বাংলাদেশি না, তারা বাংলাদেশি আমেরিকান, কিন্তু তাদেরও যে এই সুযোগটা আছে নিউ ইয়র্কে, যে তাদের বাংলাদেশ তাদের কাছে আছে। কিন্তু কখনো কি দুঃখ বোধটা হয়? আফসোস তো প্রতিদিনই হয়, কিন্তু হয়তো ভাববেন আমি একটু অহংকারীভাবেই বলছি, আমি দিচ্ছি আমার বাচ্চাদের। 22 বছর 23 বছর আগে এখানে একটা বাংলাদেশি শাড়ি, একটা জামদানি শাড়ি, একটা সুতি শাড়ি পেতে আমাদের যে বেগ পেতে হতো, পাওয়াই যেত না, বাংলাদেশ থেকে আনতে হতো। আমার মেয়ে এই অভাবটা আসলে কোনোদিন অনুভবই করেনি। একদম ছোটবেলা থেকে শাড়ি, পয়লা বৈশাখ, ঈদ সব কিছুতে, এখন যেহেতু সে বাংলাদেশ কখনো দেখেনি, তার সেটা কিন্তু সে কি এনজয় করে এটা? অবশ্যই অনেকে এনজয় করে। আমরা রুমার আবৃত্তি শুনবো, তার আগে হাবিব ভাই, আপনারা, আমি জানি যে আপনি এখানকার একটা অর্গানাইজেশনের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং আপনারা এবার ঈদে রমজান মাসেই জামাইকাতে রাস্তা একদম মেইন রোডের উপরে রমজানের লাইটিং করেছেন। এটা বাংলাদেশি কমিউনিটির ঈদ সেলিব্রেশনের একটা ভিজিবিলিটি তৈরি করেছে। সো এটা সম্ভবত এবারই প্রথম করেছেন না গতবারও করেছিলেন? এই প্রথমবারের মতো আমরা জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশন, এটির আমি আসলে অন্যতম একজন ফাউন্ডার, উদ্যোক্তা আমারই ছিল এই সংগঠনের। সেই জ্যামাইকা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেই এই প্রথমবারের মতো আমরা পুরো মাসব্যাপী আলোকসজ্জা করেছি এবং আমরা একটা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ মানুষের মাঝে এই লাইটিংটা তারা এনজয় করছে, কিন্তু চাঁদ রাত বা তারা আসছে রাতের বেলা দল বেঁধে, ভীষণ উপভোগ্য ব্যাপারটা। কিন্তু এটা সত্যি একটু অন্য ঈদের আনন্দটাকে বা চাঁদ রাতের যে বিশেষ করে চাঁদ রাতের আনন্দটাকে বহুগুণ ভিন্ন বাড়িয়ে দেয়। মাত্রায় পৌঁছে দিয়েছে এটা। আমরা নবনী এবং তৈমুর আপনাদের কাছে আসি। আমি জানি যে আপনারা ডুয়েট আবৃত্তি করেন, দুজন মিলে যুগল আবৃত্তি অনেক করেছেন আমি দেখেছি। আজকে কি আমাদের একটা যুগল আবৃত্তি শোনাবেন? তোমার মধ্যে অনন্তকাল বসবাসের ইচ্ছা, তোমার মধ্যেই জমি জমা ঘর বাড়ি, আপাতত একতলা। হাসছো কেন? বলো হাসছো কেন? একতলা আমার এক বিন্দু পছন্দ নয়। সকাল সন্ধ্যা চাঁদের সাথে গপ্পগুজব তেমন উঁচু না হলে আবার বাড়ি নাকি? আচ্ছা, তাই হবে। চাঁদের গা ছুঁয়ে বাড়ি, রহস্য উপন্যাসের মতো ঘোরানো পেঁচানো সিঁড়ি, বাঁকে বাঁকে সোনালি ফ্রেমে সাজানো স্বপ্ন দৃশ্য, সিং সমেত মায়া হরিণের মুন্ডু। হাসছো কেন? বলো কাটা হাসছো কেন? হরিণ দেয়ালে ঝুলবে, অসহ্য। হরিণ থাকবে বনে, বন থাকবে আমাদের খাট পালঙের চারপাশে। খাট পালঙের নিচে ছোট্ট একটা পাহাড়, আর পাহাড়ের পেট চিরে ঝর্ণা। আচ্ছা, তাই হবে। পাহাড় চিরে ঝর্ণা, ঝর্ণার উপরে কাশ্মীরি কার্পেট, সিলিং এ রাজস্থানী ঝাড়, ঝাঁঝরির মতো উপর করা, জানালার গায়ে মেঘ, মেঘের গায়ে ফুরফুরে আদগির পাঞ্জাবি, পাঞ্জাবির গায়ে লখনৌ চিকনের কাজ। হাসছো কেন? বলো হাসছো কেন? আচ্ছা, মেঘ রোজ রোজ পাঞ্জাবি পরবে কেন? একদিন পরবে বালুচুরি কিংবা খাটোয়ের পাতলা প্রিন্ট। মাথায় থাকবে বাগান খোপা, খোপায় হীরের প্রজাপতি। আচ্ছা, তাই হবে। মেঘ সাজবে জরিপার শাড়িতে,
আর তখনই নহবতখানার সানায়ে জয় জয়ন্তী, আর তখনই অরণ্যের রন্ধ্রে রন্ধ্রে বুনো জানোয়ারের হাক ডাক, খাদে ঝাঁপিয়ে পড়ার জন্য জেগে উঠবে জলপ্রপাত, শিকারের জন্য তীর, ধনুক, দামামা, দুন্দুবি। হাসছো কেন? বলো, হাসছো কেন? তুমি এমন ভাবে বলছো যেন ভালোবাসা মানে সাপে নেউলের যুদ্ধ। ভয় লাগছে। অন্য গল্প বলো। খুব ভালো লাগলো যে আপনাদের দুজনের এই খুনসুটি, রোম্যান্টিক খুনসুটি, অনেক প্রতীকী বিষয় এসছে এই কবিতার মধ্যে। এক ঘরে দুজন মানুষের থাকা এবং সেই মানুষের সঙ্গে কবিতা পড়া, ঘরেও কি এরকম হয় খুনসুটি, না শুধু ঝগড়া হয়? তো ঠিক আছে, আপনারাও তো একটা ডুয়েট কবিতা করবেন বলে আমি জানি। আমাদের কবিতাটির নাম হচ্ছে যা চেয়েছি যা পাবো না, সুনীল গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় একটি ডুয়েট। আমরা চেষ্টা করছি। কিছু তো চাইনি আমি। চাওনি তা ঠিক, তবু কেমন এমন ঝড়ের মতো ডাক দাও? জানি না, ওদিকে দেখো, রোদ্দুরের উপর মতো জল, তোমার চোখের মতো দূরবর্তী নৌকো, চতুর্দিকে তোমাকেই দেখা। সত্যি করে বলো কবি, কি চাও আমার কাছে? মনে হয় তুমি দেবী। আমি দেবী নই। তুমি তো জানো না তুমি কে। কে আমি? তুমি সরস্বতী। শব্দটির মূল অর্থে যদিও মানবী, তাই কাছাকাছি পাওয়া। মাঝে মাঝে নারী নামে ডাকি। হাসি পায় শুনে। যখন যা মনে আসে তাই বলো, ঠিক নয়? অনেকটা ঠিক। যখন যা মনে আসে। কেন মনে আসে? কি চাও বলো তো সত্যি, কথা ঘুরিও না। আশীর্বাদ। আশীর্বাদ আমার, না যিনি সত্যি দেবী? তুমি তো সেই। টেবিলের ওই পাশে ফিকে লাল শাড়ি, আঙুলে ছোঁয়ানো থুতনি। উঠে এসো, আশীর্বাদ দাও, মাথার উপরে রাখো হাত। আশীর্বাদে আশীর্বাদে আমাকে পাগল করে তোলো। খিমচে ধরো চুল, আমার কপাল নখ দিয়ে চিরে দাও। যথেষ্ট পাগল আছো, আরো হতে চাও বুঝি? তোমাকে দেখলেই শুধু এরকম, নয়তো কেমন শান্তশিষ্ট। না দেখাই ভালো তবে, তাই নয়? ভালো মন্দ জেনে শুনে যদি এ জীবন কাটাতুম, তবে সে জীবন ছিল শালিকের, দোয়েলের, বন বিড়ালের কিংবা মহাত্মা গান্ধীর। ইরি ধানে ধানের পোকায় যে জীবন। যে জীবন মানুষের। আমি কি মানুষ নাকি? ছিলাম মানুষ বটে তোমাকে দেখার আগে। তুমি সোজাসুজি তাকাও চোখের দিকে, অনেকক্ষণ চেয়ে থাকো, পলক পড়ে না। কি দেখো এমন করে? তোমার ভিতরে তুমি, সারিসজ্জা খুলে ফেললে তুমি, তার আড়ালেও যে তুমি। সে কি সত্যি আমি, না তোমার নিজের কল্পনা? শোন খুকি, এইমাত্র দেবী বললে। একই কথা। কল্পনা আধার যিনি তিনি দেবী। তুই সেই নীরা, তোর কাছে আশীর্বাদ চাই। সে আর এমন শক্ত কি, এক্ষুনি তাই দিদি। তোমার অনেক আছে, কণা মাত্র দাও। কি আছে আমার জানি না তো। আছো, তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। সিঁড়ির ওপরে সেই দেখা, তখন তো বলনি কিচ্ছু। আমার নিঃসঙ্গ দিন, আমার অবেলা, আমারই নিজস্ব শৈশবের হাওয়া শুধু জানে। দেবে কি দুঃখের অংশভাগ? আমি ধনী হব। আমার তো দুঃখ নেই, দুঃখের চেয়েও কোনো সুমহান আবিষ্টতা আমাকে রয়েছে ঘিরে, তার কোনো ভাগ হয় না। আমার আর কি আছে, কি দেব তোমাকে? তুমি আছো, এর চেয়ে বড় সত্য নেই। তুমি দেবী। ইচ্ছে হয় হাঁটু গেড়ে বসি, মাথায় তোমার করতল আশীর্বাদ। তবু সেখানেও শেষ নেই। কবি নয়, মুহূর্তে পুরুষ হয়ে উঠি। অস্থির দুহাত 10 আঙ্গুলে আঁকড়ে ধরতে চায়। সিংহিনীর মতো ওই যে তোমার কোমর, অবোধ শিশুর মতো মুখ ঘষে তোমার শরীরে, যেন কোনো গুপ্ত সংবাদের জন্য ছটফটানি। পুরুষ দূরত্বে যাও, কবি কাছে এসো।
তোমায় কি দিতে পারি? কিছু নয়। অভিমান? নাম দাও অভিমান। এটা কিন্তু বেশ। যদি অসুখের নাম দেই নির্বাসন, না দেখার নাম দেই অনস্তিত্ব, দূরত্বের নাম দেই অভিমান, কতটুকু দূরত্ব কি মনে পড়ে? কি করে ভাবলে যে ভুলবো? তুমি এই যে বসে আছো, আঙুলে ছোঁয়ানো থুতনি, কপালে পড়েছে চূর্ণ চুল, পাড়ের নকশায় ঢাকা পা, ওষ্ঠাগ্রে আসন্ন হাসি, এই দৃশ্যে অমরত্ব। তুমি তো জানো না নীরা, তোমার মৃত্যুর পরও এই ছবি থেকে যাবে। সময় কি থেমে থাকবে? কি চাও আমার কাছে? মৃত্যু। ছি, বলতে নেই। তবে স্নেহ, আমি বড় স্নেহের কাঙাল। পাওনি কি? বুঝতে পারি না ঠিক। বয়স্ক পুরুষ যদি স্নেহ চায়, শরীরও সে চায়। তার গালে গাল চেপে দিতে পারো মধুর উত্তাপ। ফের পাগলামি? দেখা দাও। আমি তোমায় দেখতে চাই। না, কেন? বলো না, কখনো বলো না আর ওই কথা। আমি ভয় পাবো। এ শুধুই একদিকের। আমি কে? সামান্য, অতি নগণ্য, কেউ না। তবে এত স্পর্ধা করে তোমার রূপের কাছে, তুমি কবি। তা কি মনে থাকে? বারবার ভুলে যাই। অবুঝ পুরুষ হয়ে কৃপাপ্রার্থী। কি চাও আমার কাছে? কিছু নয়। আমার দু চোখে যদি ধুলো পড়ে, আঁচলের ভাব দিয়ে মুছে দেবে। প্রস্তুতি ছাড়া কেমন হয়েছে সেটা শুনবো ওদের কাছে। তার আগে একটা প্রশ্ন রুমার কাছে। এই কবিতার এক জায়গায় আছে, পুরুষ দূরে যাও, কবি কাছে এসো। মেয়েরা কি আসলে এরকমই চায়? আসলেই চাই, আচ্ছা, আসলেই চাই। এবার আপনাদের কাছে শুনি কেমন লাগলো ওদের পারফরমেন্স। অসাধারণ। বললো তো প্রস্তুতি নেই, প্রস্তুতি ছাড়া। তারপরেও মানে এটা বলেছিলাম। বোঝা যাচ্ছে না যে আসলে ওদের কোনো প্রস্তুতি নেই, ওরা আসলে সত্যি আপনারা প্রস্তুতি ছিল। অসাধারণ করেছেন, খুবই ভালো হয়েছে। এবং আমার মনে হয় যে আমরা রেকমেন্ড করতে পারি আপনারা দুজন অনেক বেশি ডুয়েট আবৃত্তি করবেন। আচ্ছা, আমরা নবনীর একটা একক পারফরমেন্স শুনি। আমার খুব প্রিয় কবি হচ্ছেন কবি নির্মলেন্দু গুণ। আমি খুবই কমন একটি কবিতা, যাত্রাভঙ্গ, এই কবিতাটি আবৃত্তি করছি। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি? পা বাড়ালি, পায়ের ছায়ায় আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই। তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায়ে দুটি পায়। তুই উঠবি আমার নাই, আমার বৈতরণী নাই। নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব। হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব। তুই কেমন করে যাবি? অনেক ধন্যবাদ নবনী, খুব ভালো লাগলো। আমরা রুমার কাছে আসি। রুমা, আপনার একক কবিতা শুনি। তুমি আমার ষড়ঋতু, কাজী জহিরুল ইসলাম। তোমার বুকে যখন উঠে কালবৈশাখী ঝড়, আমি তখন ভয়ের ভিটে নড়বড়ে এক ঘর। তোমার চোখে বর্ষা নামে যদি, আমি হব কীর্তিনাশা নদী। শরৎ যদি মেঘের ভেলা তোমার কালো চুলে, পথ হারাবো আমি তখন পথের কথা ভুলে। অঙ্গে যখন হেমন্ত রং কাঁচা হলুদ সোনা, অবাক চোখে দেখব শুধু, কিচ্ছুটি বলবো না। শীতের রাতে যদি তোমার হুহু করে মন, আমি হব উষ্ণ আলিঙ্গন। বসন্ত কি তোমার দেহে হাসে? আমি তবে কোকিল হব ভরা ফাগুন মাসে। বাহ বাহ, চমৎকার পড়েছেন। নিজে উপস্থিত থেকে একজন আবৃত্তিকারের কণ্ঠে আমার কবিতা শুনতে পারা, এটা আমার জন্য খুব আনন্দের। অনেক ধন্যবাদ। আমরা তৈমুর আপনার কাছে আসি। আরটিভির নিউ ইয়র্ক স্টুডিওতে বসে আমরা আজকে ঈদ আনন্দ আড্ডা করছি। আমরা গল্প করছি এবং কবিতা পড়ছি। যেহেতু কবিতা নিয়েই আড্ডা, আমরা একটু বেশি বেশি কবিতা পড়ারই চেষ্টা করি। আপনার আরেকটা একক কবিতা শুনি আমরা। আমি বেশ মজার একটা কবিতা। কবিতাটি লিখেছেন অরুণ সরকার, আর কবিতার নাম আসল রাজা। কাকের মুখে রটল খবর,
বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ বলল আহা উহু, কেউ বলল বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই, বাঘ মরেছে, বনের একটা রাজা তো চাই, কে তাহলে রাজা হবে? শিয়াল তখন চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুক্কা হুয়া রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল, এই বেয়াদব, ওখান থেকে নাম এখনই, রাজা হব ফের যদি তোর মুখে শুনি এক চরে অক্কা পাবি, হুক্কা হুয়া ভুলে যাবি, বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরে আমার দাবি। নেকড়ে বললে, ভালোই আছো, করবে তুমি ভালুক নাচো, সিংহাসনে বসে আবার ভাবছো বুঝি রাজাও হবে? হুম, আমি হলাম বাঘের পিসে, আমার দাবি কমটা কিসে, আমায় রাজা করতে হবে। হায়না বলে, হাসাসনি আর, পিসি নেই ঠিক নেই তার, উনি এলেন পিসে মশাই, আমরা কোথায় যাই রে তবে, আমায় রাজা করতে হবে। বানর বলল, ওরে হায়না, জুড়ে দিলি তুইও বায়না, জানিস তো কেউ তোকে চায় না, ভাগাড় দিয়ে লেংচে চলিস, রাজা হব তুইও বলিস। আমি বানর, অর্ধেক নর, বনবাসী, বুদ্ধিজীবী, আমার রাজা করতে হবে, সব্বাইকে বলে দিবি। শুয়োর বলল, বাদরামি রাখ, গাছে আছিস গাছেতেই থাক, পেটটা যখন দেবো চিরে সব বুদ্ধি বেরিয়ে যাবে, আমায় বেশি ঘাটাসনি রে, আমি যখন গো ধরেছি আমায় রাজা করতে হবে। সবাই চেঁচায়, গো গ্যাক গ্যাক, গো গো গো, গো গোত গোত, বন তোলপাড় হট্টগোলে। বাদুর তখন উঠলো বলে, ঘুরে ঘুরে দেখছি সবই, ভাবছিস সবাই রাজা হবি? শিয়ালকে কি দেখেছিস কেউ? শুনতে পাচ্ছিস ডাকছে যে ফেউ, আরেকজন যে এসে গেছে, এসা জোয়ান ইয়া থাবা, কেউ বলে ওরে বাবা, কেউ বলে পালা পালা, কেউ বলে আন ফুলের মালা। এসে গেছেন রাজা মশাই, সিংহাসনে এসে বসাই, আমাদের তো রাজা সাজা, বাঘই হলেন আসল রাজা। দারুণ দারুণ, মানে এই প্রতীকের মধ্য দিয়ে ওই জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্মের মতো বিষয়টা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা উঠে এলো। মানে পৃথিবীর অনেক দেশের রাজনীতির প্রেক্ষাপটই এরকম, সকলেই সিংহাসনে যেতে চায়, সকলেই রাজা হতে চায়, কিন্তু কেউ নিজের দিকে মানে আয়নায় দাঁড়িয়ে নিজের মুখটা দেখে না যে রাজা হবার জন্য সে কতটুকু যোগ্য। দারুণভাবে এসছে এই কবিতায় সেটি। তুমি যখন কবিতাটা শুরু করলে হাসি আসছিল যে তুই এই কবিতাটাই কেন চুজ করলো, বাকিটা আর বলতে চাই না। আমেরিকায় বসে এই কবিতা তুমি এত সুন্দর করে আবৃত্তি করলে, চমৎকার। এটাই তো বোধহয় সাহিত্য, তাই না? এটাই তো আর্ট, যে অল ফর্ম অফ লাইফ কামস আউট ইন পোয়েট্রি। হাবিব ভাই, আপনার কাছে আসি এবার, কি শোনাবেন এবার? রবীন্দ্রনাথের একটা কবিতা চেষ্টা করবার জন্য, খুব বিখ্যাত কবিতা বাঁশি। কিনু গোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গরাদে দেওয়া একতলা ঘর, পথের ধারেই, লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সেঁতা পড়া দাগ, মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের, দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরেকটি জীব, এক ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সঙ্গে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি। খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে, শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচে। ইঞ্জিনের ধস ধস বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলি হাঁকাহাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি তথই বচ। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে
আমের খোসাও আঁঠি, কাঁঠালের ভুতি, মাছের কানকা, মরা বেড়ালের ছানা, ছাই পাঁশ আরো কত কি যে। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো। বহু ছিদ্র তার। আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে, বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার। দিন রাত মনে হয় কোনো আধমরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি। গলির মোড়েই থাকে কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ। কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এগলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে ভোরবেলা, আলো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোর ছায়ায়। হঠাৎ হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বাঁড়ায় লাগে তান, সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো। হঠাৎ খবর পায় মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই। বাঁশির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র চলে গেছে, মিলে গেছে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য অনন্ত গধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী। তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বিউটিফুল, আপনি খুব ভালো পড়েছেন। আর এই কবিতাটির মধ্যে একটা গল্প আছে, যে কারণে কবিতাটি খুব পপুলার হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে মূলত এইরকম অন্তানুপ্রাস ছাড়া কবিতা পক্ষে ছিলেন না। ৩০-এর দশকে যখন বাংলা কবিতার একটা বিপ্লব ঘটে যায়, আমাদের যারা পঞ্চ পাণ্ডব যাদেরকে বলি, বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণুদেব, তারা যখন আমেরিকান কবি ওয়াল্ট হুইটম্যানের অনুকরণে ফ্রি ভার্সের কবিতা লিখতে শুরু করলেন, অন্তমিল ছেড়ে দিলেন, সাধু রীতি থেকে চলিত ফর্মে নিয়ে আসলেন ক্রিয়াপদকে, রবীন্দ্রনাথ এগুলোকে অ্যাকসেপ্ট করেননি। কিন্তু একটা পর্যায়ে এসে তিনি দুটি বই লিখেছেন। এই কবিতাটি আছে শেষ পুনশ্চ গ্রন্থে। পুনশ্চ গ্রন্থটি প্রকাশ পায় 1932 সালে, এবং এই কবিতাটি পার্টিকুলারলি বাসি তিনি লিখেছেন জুলাই মাসের 9 তারিখে, এবং জুলাই মাসের শেষের দিকেই 1932 সালে পুনশ্চ গ্রন্থটি প্রকাশ পায়। পুনশ্চের সবগুলো কবিতায় ফ্রি ভার্সে লেখা। এইটাকে শতভাগ ফ্রি ভার্স আমি বলবো না, কারণ এই কবিতা অক্ষরবৃত্ত ছন্দ আছে, অন্তমিল শুধু নেই। কিন্তু আরেকটি গ্রন্থ শেষ সপ্তক, ওটাতে পুরোপুরি ফ্রি ভার্সে লিখেছিলেন। কিন্তু শেষের দিকে এসে আবার তিনি 10টি কবিতা ছন্দে লিখে শেষে বইয়ের শেষে যুক্ত করেছেন পরে। রবীন্দ্রনাথ 30-এর দশকের কবিদেরকে বোঝাতে চেয়েছেন যে ফ্রি ভার্সের কবিতা চাইলেই লেখা যায়, যে দেখো আমি লিখে দিলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি ফ্রি ভার্সকে প্রত্যাখ্যান করে আবার ছন্দে ফিরে আসছেন। রবীন্দ্রনাথের ফ্রি ভার্সের কবিতাগুলোর মধ্যে যে কবিতাগুলো 2-3টা কবিতা খুবই পপুলার, এটা তার একটা। আপনি এই কবিতাটা পড়লেন বলে আমার এই কথাগুলো মনে হলো। আমি মনে করি যে অনেক কিছু জানতে পারলাম। আজকে যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন, তারা, আমি বিশ্বাস করি, তারা কবিতা ভালোবাসেন এবং কবিতা নিয়ে ভাবেন, চিন্তা করেন। এবং আমি নিশ্চিত যে অনেক কবি, তরুণ কবি, প্রবীণ কবিরাও দেখছেন, তারা নিশ্চয়ই এই তথ্যগুলো তাদের কাজে লাগবে। অনেক ধন্যবাদ হাবিব ভাই কবিতাটি আপনি পড়বার জন্য। তাহলে নবনীর একটা আমরা একক শুনি। মাত্র যেহেতু কবিগুরুর একটি কবিতা হলো, তো আমি কাজী নজরুল ইসলামের গুড, একটি কবিতা এটা আসলে আবৃত্তি দরকার। করছি। হ্যাঁ। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। গ্রীষ্মে নাচে বামা কাল বৈশাখী ঝড়ে, সহসা বরসাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনী গীতিবিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশিরও ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরারও খেলা, ফাগুনে পরে সাজ ফুলবধূর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশেরও মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়েরও বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর।
শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি। যেন উমার চেয়ে এ আদরিনী মেয়ে, ওরে আকাশ ছেয়ে মেঘচিকুর। নম 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 বাংলাদেশ মম, চিরমনোরম চিরমধুর। চমৎকার। আমি শতভাগ নিশ্চিত না, কিন্তু এই আলোচনাটি আছে যে কাজী নজরুল ইসলাম এই কবিতায় বাংলাদেশ কথাটি প্রথম উচ্চারণ করেছে। এর আগে 1757 সালে পলাশীর প্রান্তরে যে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাংলার দখল নিল সেটা ছিল সুবা বাংলা, বাংলা বলা হতো। এরপরে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা বলা হতো, কিন্তু বাংলাদেশ নামে একটি দেশের কথা নজরুলই সম্ভবত প্রথম এটা বলেছে। খুব ভালো একটা জিনিস জানলাম, আমিও জানতাম না এই বিষয়টি। এই আলোচনাটি আছে। অনেক ধন্যবাদ। এই কবিতাটি পড়াতে আসলে আমি এই আলোচনাটি উত্থাপন করতে পারলাম। আমরা বোধহয় অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। হাবিব ভাই, আপনি কি আরেকটা কবিতা করবেন? আজকে জহির ভাইয়ের উপস্থাপনায় যে কবিতার অনুষ্ঠানটি হচ্ছে, উনি আমার অত্যন্ত প্রিয় একজন কবি। তো এই অনুষ্ঠানে জহির ভাইয়ের একটি কবিতা যদি আমি আবৃত্তি না করি, কিছুটা অতৃপ্তি থেকেই যাবে। তো সেই জায়গা থেকে আমি একটু চেষ্টা করছি জহির ভাইয়ের একটি বিখ্যাত কবিতা, দেখি কেমন করা যায়। কবিতাটির নাম হচ্ছে আলাদা হয়ে যাচ্ছি। আমরা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছি, সেই কবেকার কথা। চায়ের কাপ থেকে লিপস্টিকের দাগ মুছতে মুছতে হাসির আভাস তুলেছিল ঠোঁটে। সেই ঠোঁটে এখন অন্য তরঙ্গ। এখন আমাদের কাপ ভিন্ন, বিকেল ভিন্ন, ভিন্ন বাগানে আমরা ফোটাই অচেনা ফুল। পাহাড়ে সমতলে আমরা তো এতকাল দুপায়ে ভর দিয়েই হেঁটেছি। এখন আমাদের চারটি পা পাশাপাশি হাঁটে ভিন্ন গন্তব্যে। তেমন বড় একটি বিছানা আমাদের ছিল না কখনোই। এক বালিশেই দুজনের সুখের নিদ্রা। শীতরাত্রির উষ্ণ লেপ তো আমরাই ছিলাম পরস্পরের। এখন মাঠের মতো দীঘল বিছানায় এপাশ ওপাশ সারা রাত আমাদের মাঝখানে শুয়ে থাকে নির্জীব পাশ বালিশ, দুই দেশের সীমান্ত নদীর মতো শীতল। আমরা ক্রমশ আলাদাই হয়ে যাচ্ছি। আমাদের তো একটি ডেস্কটপ ছিল, একটি চেয়ার, একই স্ক্রিনে দুজোড়া চোখ, খুঁজত সমৃদ্ধির সিঁড়িপথ। এখন আমাদের ঘরে ঘরে ডেস্কটপ, ল্যাপটপ। তুমি আইপ্যাডে খোঁজো দামি শাড়ি, জুয়েলারি, আমি কবিতার বই। কিংবা সেলফোনে চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় আত্মগোপন। আমরা ক্রমশ বড় হচ্ছি, অনেক বড়। আমাদের ব্যক্তিত্ব বেড়েছে, প্রতিদিন বাড়ছে আরও। এখন তোমার সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হয়, এবং এটাই স্বাভাবিক বলে পৃথিবীকে জানিয়ে দিচ্ছি। দেখো কতটা সভ্য এবং আধুনিক আমরা, পরস্পরের প্রতি কি শ্রদ্ধাবোধ। আমাদের পছন্দের গাছগুলো কখন যে ভিন্ন ভিন্ন রঙের ফুল পাতায় ভরে উঠল টেরই পেলাম না। অথচ আমরা তো দোলন চাপার শুভ্রতাই ডুব দিতে চেয়েছিলাম। খুব ভালো পড়েছেন, অনেক ধন্যবাদ। আমরা তৈমুরের কবিতা শুনি। আমি কবি পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটি, এই কবিতাটা পড়ছি। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে মেয়েরা হয়ে যায় নরম নদী, আর পুরুষ জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, আর পাহাড় ছিল
মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে শুরু হলো ঝড়ের জগছম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, উঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারলো না। ইচ্ছে হলে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। বিউটিফুল, অসাধারণ কবিতা এবং অসাধারণ পড়লেন তৈমুর। তো আমরা আপনার কবিতা কিন্তু আমরা শুনবই। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সঞ্চালনা করবার কারণে আমার কবিতা পড়া উচিত কিনা জানি না, তবু যেহেতু না, আমরা অনুরোধ করছি। একটি কবিতা পড়ছি এবং এই কবিতা পড়তে পড়তেই আমরা অনুষ্ঠান শেষ করব। আপনারা এতক্ষণ যারা RTVর ঈদ আনন্দ আড্ডা উপভোগ করলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি এবং আমি কবিতাটি পড়ছি। চিরকালের গৃহ। ঢাকা নাকি দুঃখ নগর, আমি থাকি ম্যানহাটনে, এখানে খুব প্রাচুর্য ঝড়, জানে সবাই। তবুও কেউ ভার্চুয়ালে হঠাৎ ধরো একলা পেলে প্রশ্ন করে, আজকাল আমি কোথায় থাকি? কালো গ্লাসের চশমা দিয়ে কোন সে গোপন ঢেকে রাখি? আমি বলছি শোনো, এই যে কালো কাচের নিচে আড়াল করা জলের ফোঁটা, এর ভেতরে কষ্ট নদী হু হু করে। কষ্টগুলোর খুব গভীরে জমাট কিছু নীল বেদনা, ওরা আমার ভীষণ প্রিয়। সেই বেদনার ভেতরে এক কাঁচা আবেগ ছলকে ওঠে। হয়তো এসব গল্প তোমায় কেউ বলেনি আর কখনো। নির্জনে সেই বেদনা বোধ খুলে খুলে বের করি এক আনন্দ ধাম। ওখানটাতেই নিত্য আমার থাকা, ম্যানহাটনে নয় গো সখী, চিরকালের গৃহ আমার ঢাকা।